শেষ চৈত্রের ঘ্রাণ লেখিকা নূরজাহান আক্তার আলোর পর্ব ২৮। আপনি আমাদের দলে চইলা আহেন ভাই, মিল্লা ঝুল্লা কাম করলে আমরাই হইব এখানকার রাজা। ক্ষমতার লোভ ভালো জিনিস নয় আজম, ক্ষমতার লোভ মানুষকে পশুতে পরিণত করে, বিবেকের দুয়ারে মরিচা ধরায়। তাছাড়া আমি আমার কাজ নিয়ে সন্তুষ্ট ছিলাম, আর তাই আছি। শুধু শুধু ইন্দুরগুলানের উপরে এত রাগ কেন আপনার? হেরা যতই ছোট প্রাণী হোক, হেগুড়ি কি লাগে না কন? ভাইয়ে কি রাগ হইলেন নাকি? ভুলভাল বকবক শোনার অভ্যাস আছে আমার, বলো তুমি, সমস্যা নেই। হে হে বাঁচাইলেন ভাই। এরপর আজম নিজের মতো করে বকবক করতেই থাকলো। শুদ্ধ শুনছে কিনা বোঝা গেল না, কারণ সে ব্যাকটেরিয়ার নাম মনে করায় ব্যস্ত। এই সময় এই অবস্থায় হঠাৎ ব্যাকটেরিয়ার নাম মনে করার কারণ জানা না গেলেও কাউকে শিক্ষা দেওয়ার প্ল্যান এঁটেছে এ কথা শতভাগ নিশ্চিত, কারণ আর যাই হোক সে অকারণে কিছু করে না। এদিকে প্রতিটা টিভি চ্যানেলের ব্রেকিং নিউজ চাঞ্চল্যকর একটি ঘটনা। বারবার দেখা হচ্ছে নামি দামি একটা কালো গাড়ি, গাড়ির ডিকি খোলা এবং ডিকির মধ্যে রাখা মানুষের কাটা হাত পা। ছবি সুস্পষ্ট দেখা যাচ্ছে না যদিও, কারণ আবছা করা যাতে কেউ ভয় না পায়। কার গাড়ি, কাটা হাত পা কাদের, কোন অপরাধের দরুন এমন ভয়াবহ মৃত্যুদণ্ড বোধগম্য হলো না কারো। সাংবাদিকরা ছবি তুলছে, প্রচার করছে নিজ চ্যানেলে। তখনই সাক্ষী হতে হলো আরেকটি ঘটনার। জানা গেল এই গাড়িটি রাজনীতিবিদ আবু সিদ্দিকের বড় ছেলের। সে বাইরের দেশে থাকলেও দিন তিনেক হলো দেশে এসেছে। পেশায় রাগবি প্লেয়ার, বাবার মতো রাজনীতির ধারে কাছেও নেই, শান্ত ও ধীর স্বভাবের। নাম কায়েস সিদ্দিকী, বয়স ২৬-এর কাছাকাছি। কিছুক্ষণ আগে কায়েমের গাড়ি দেখালেও এখন কায়েসকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া দেখাচ্ছে। আবু সিদ্দিক সেই মুহূর্তে একটিবারে গলায় লাল পানি ঢালছিলেন। ওনার মন মেজাজ ছিল অত্যন্ত ফুরফুরে। দলীয় অন্য সদস্যরাও ছিলেন আমোদ ফুর্তিতে। ঠিক সেই মুহূর্তে কনকের মাধ্যমে ছেলের বিপদের কথা পৌঁছে গেল সিদ্দিকের কানে। ছেলের গাড়িতে নাকি কাটা কাটা হাত পা পাওয়া গেছে, হিসাবে মোট ৫ জন ছেলের হাত পা। সিদ্দিক মাথায় হাত দিয়ে বসে পড়লেন। নেশার ঘোরে পাজরা হড়কে গেলেও দ্রুত ধরে ফেলল কনক। ফোন কলে পুনরায় খোঁজ নিয়ে জানলেন ঘটনা সত্য। এসবের মানে কি? ছেলে এ কাজ করতেই পারে না, অসম্ভব। কেউ না জানলেও উনি খুব ভালো করেই জানেন রক্তে ফোবিয়া আছে তার। রক্ত টক্ত দেখতে পারে না। এর আগে রক্ত দেখে বহুবার প্যানিক অ্যাটাক হয়েছে তার। হসপিটালে থেকে অনেকবার চিকিৎসা চলমান, এমনকি ছেলের কারণে বাসায় মুরগি কবুতরও জবাই হয় না। অথচ কার এত বড় স্পর্ধা হলো যে ছেলেটাকে এভাবে ফাঁসালো? কিসের রাগ তুলল? সে যেই হোক তাকে ছেড়ে দেওয়া যাবে না, বরং এর পেছনে কারা আছে সেটাও বের করতে হবে। এমন ভয়ঙ্কর প্ল্যান যার মাথা থেকে বেরিয়েছে সে সাধারণ কেউ নয় নিশ্চয়ই। এসব ভেবে উনি সময় নষ্ট না করে উঠে দাঁড়ালেন। চট করে ওনার স্মরণ হলো সায়নের কথা। সায়ন থাকলে এসব ঝামেলা চুটকি মেরেই সমাধান করে দিত। কিন্তু এখন সে নেই, নতুন করে পাখা গজিয়েছে তার। এখন কদিন উড়ুক, সময় করে টুক করে পাখা কেটে ঝেঁটে দিলেই হবে। সদ্য উড়তে শেখা পাখি উচ্চতায় গেলে নিজেকে অন্য কিছু মনে করে। সায়নের একই অবস্থা, দল ছেড়ে সে ভেবেছিল একাই দল গোছাতে পারবে। অবশ্য সে পারলেও তাকে করতে দেওয়া হবে না, কারণ সোনার ডিম পাড়া হাঁসকে তার ক্ষমতা বুঝতে দেওয়া বুদ্ধিমানের কাজ না। এতে মালিকের বিপদ কি না? কায়েসের ঘটনা যখন টিভি চ্যানেলের ব্রেকিং নিউজ, আজম, শুদ্ধ আর সায়ন একসাথে থানা থেকে বের হচ্ছিল, তখন আজমকে তাদের দলের একজন কল করে ঘটনা জানাতেই সেও সায়নের কাছে কথাখানা পৌঁছে দিল। সায়ন শুনে হঠাৎ হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে পেটে খিল ধরার উপক্রম। শুদ্ধ কিছু না বললেও আজম বলল, হাসেন কে ভাই, আমারও কন, আমিও একটু হাসি। এমনি এমনি হাসতি না রে পাগলা। ঠাপ খেয়ে বাপ ডাকার সময় এসে গেছে বেচারা সিদ্দিকের। ওর নাজেহাল অবস্থা দেখে হাসছি। কিন্তু এ কাম করলো কেডাই? আছে একজন। কেডা ভাই? আমার ছায়ের সঙ্গী। এরপরের প্রশ্ন করার সাহস হলো না আজমের, তবে ধারণা করে ঠোঁট টিপে হাসলো। সায়ন আজমকে চলে যেতে বলে দুই ভাই এগোলো বাড়ির পথ ধরে। দুজনের কাছে দুটো বাইক, মাঝারি গতিতে পাশাপাশি বাইক চালাচ্ছে দু ভাই। কারো মুখে কথা নেই, অথচ কিছুক্ষণ আগের ঘটনায় দুজনই অবগত। তারা এও জানে কায়েসকে পরিকল্পনা ছাড়াই ফাঁসি দিয়ে পাশার পুরো চাল উল্টে দিয়েছে সুবর্ণ চৌধুরী স্বর্ণ। এই স্বর্ণ মাঝে মাঝে এমন সব কাজ কারবার করে সায়ন না হেসে পারে না। এটাও যে রাগের বহিঃপ্রকাশ খুব করে জানে সে।
তার একটা কাজেই খেলার মোড় চূড়ান্ত সীমানায় নিয়ে যাবে এটা হয়তো সিদ্দিক আন্দাজও করতে পারবে না। যদিও চালটা একটু পেঁচানো। এই যেমন সিদ্দিক ওর দলেরই এক ছেলেকে দিয়ে কনকের বোনকে রেপ করালো, তাও এত নিখুঁতভাবে বোঝার উপায় নেই এটা তার পূর্ব পরিকল্পনা। রেপ করার স্থানে আবার রেখে এসেছিল সায়নের নাম খোদাই করা ব্রেসলেট। শুদ্ধ দিয়েছিল ওই ব্রেসলেটটা। সেটা পেয়ে কনকের ধারণা পূর্বশত্রুতার জোরে এ কাজ সে করেছে। এর মধ্যে সিদ্দিকও যাতা বুঝিয়েছে। বিচারের দাবিতে কেসের কথা আগে স্মরণ করিয়েছিল, যাতে সায়নকে কেসে ফাঁসিয়ে নির্বাচন আটকাতে পারে। বোকা কনক বিশ্বাস করে সায়নের নামে কেস ঠুকেছে, যাতে কেস থাকায় নমিনেশন আটকে যায়। তাদের প্ল্যান এই অবধি ঠিকঠাক ছিল, কিন্তু ঠান্ডা মাথার স্বর্ণ ব্যাপারটা সহজেই হজম পারেনি। সায়নের গায়ে রেপ কেসের দাগ তার মনে ভয়ঙ্কর জেদ সৃষ্টি করেছে। ফলস্বরূপ আজমকে দিয়ে ছেলেগুলোর কাটা হাত পা নিয়ে সিদ্দিকের ছেলের গাড়ির ডিকিতে রাখিয়েছে। এদিকে সিদ্দিক যখন সায়নকে অ্যারেস্ট হয়েছে বলে আমোদ ফুর্তিতে ব্যস্ত, তখন স্বর্ণই সিদ্দিকের ছেলেকে কট খাইয়ে দিয়েছে। এসব করার পর তাকে আগে জানিয়েছে। সব জেনে সে চুপ করে থানায় বসেছিল বললে ভুল হবে, যদিও গরম গরম হালিম খাচ্ছিল পুলিশদের সাথে। বেশ ভালোই স্বাদের ছিল। এই অমৃত স্বাদের টানে হলেও সে আবার থানায় যেতেই হবে। অতঃপর তারা পার্কিং লটে বাইক পার্ক করে এমনভাবে বাড়িতে প্রবেশ করলো যেন কেউ টের না পায়। কিন্তু ড্রয়িং রুমে পা রাখতেই দেখে শীতল আর সারাফাত চৌধুরী বসে বসে লুডো খেলছে। টুকটাক খাবার দাবারও দেখা যাচ্ছে। তাদের দেখে শীতল আর চোখে বড় আব্বুর দিকে তাকালো। এতক্ষণ ছলে বলে বড় আব্বুর কাছে শুদ্ধর নামে অনেক কিছুই বলেছে, বারণও করে দিয়েছে যাতে এসব না শুধায়, তাহলে শুদ্ধ তাকে আবারও মারবে। একথা শুনে উনি জানিয়েছেন বলবে না। এতেই খুশিতে ডগমগ শীতল। এত রাতে ছেলেদের ফিরতে দেখে উনি ঘড়ির দিকে তাকালেন। তারপর গমগম সুরে বললেন, কটা বাজে এখন? ভদ্রঘরের ছেলের এত রাতে বাসায় ফেরে? দিন দিন বোধবুদ্ধি লোপ পাচ্ছে নাকি তোমাদের? তখন সায়ন জবাব দিল, একটা কাজ ছিল বাবা। মধ্যরাতে কিসের কাজ? আর মানুষ রাজনীতি করে না নাকি দেশে তুমিই একমাত্র রাজনীতিবিদ? সায়ন মাথা চুলকে কথা বাড়ালো না। বাবা যে তার উপর ভীষণ বিরক্ত সে জানে। আজকে সুযোগ পেয়েছে কথা শোনাতে, এক বিন্দু ছাড় দেবে না। ছেলেদের চুপ থাকতে দেখে সারাফাত চৌধুরী এবার শুদ্ধকে বললেন, আর শুদ্ধ, তুমি শীতলকে রাত জেগে বসে থাকতে বলেছো কেন? ও বাচ্চা একটা মেয়ে, রাত জাগলে শরীর খারাপ করবে না? এসবও বলে দিতে হবে আমাকে? বাবার কথা শুনে শুদ্ধ কপাল কুঁচকে তাকালে সারাফাত চৌধুরী বিরক্ত হয়ে উঠে দাঁড়ালেন। বললেন, খবরদার বলছি, ওর দিকে চোখ গরম করে তাকাবে না। নিজেরা রাত বিরাতে ফিরবে আর বাচ্চাটাকে খেতে দেওয়ার জন্য রাত জাগিয়ে বসে রাখবে। আজ দেখলাম, এরপরে যেন এসব না দেখি। কথা বলে শীতলকে রুমে যেতে বলে উনিও চলে গেলেন। ছেলেরা বড় হয়েছে, এখন কি আর কড়া শাসন মানবে? তবুও যতটুকু না করলে নয়। বাবার জেরার হাত থেকে ছাড়া পেয়ে সায়ন জানালো খাবে না, প্রচুর ঘুম পাচ্ছে তার। কথা বলে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। ভেবে নিল স্বর্ণের রুম খোলা পেলেই ঢুকে পড়বে। বুকের ভেতরটা কুটকুট করছে, হাত নিষ্পিস করছে কাউকে বুকের মধ্যে জাপটে ধরার জন্য। ঠোঁটটাও কেমন করে জানি চুলচুল করছে কারো ঠোঁটের ডুব দেওয়ার বাহানায়। কিন্তু স্বর্ণের রুমের বন্ধ দেখে বিরক্ত হলো। দুবার নক করলো, তারপর ফিসফিস করে ডাকলো, জান, এই জান, দরজা খোল। আরে বাল, দরজাটা খোল, দুটো চুমু খেয়েই চলে যাব। শরীরে শক্তি পাচ্ছি না সোনা, কাছে আয় একটাবার। কতক্ষণ দেখি নাই তোকে। ওই হারামজাদা সিদ্দিকের বইয়ের কসম, তোর কপালে, দু চোখে, দু গালে, নাকে, ঠোঁটে, থুতনিতে, গলায় আর কাঁধে একটু চুমু খাবো। এইটুকুতেই হয়ে যাবে আমার। খোল সোনা। ঘুমের ঢং মারাও, আমি জানি তুই ঘুমাসনি। স্বর্ণ, এই স্বর্ণকমল, বালের বউ আমার, তোর ঘুমের মায়েরে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। এবার তো খোল। চুমুর জন্য ক্ষুধার্ত আমি, তুই একজন ক্ষুধার্ত মানুষকে খেতে দিলি না? পাষাণী কোথাকার, বদদোয়া করলাম তোকে তোর বাচ্চারা যেন ল্যাংটা হয়ে জন্মায়। এত ডেকেও সারা শব্দ না পেয়ে বকতে বকতেই নিজের রুমের দিকে পা বাড়ালো সায়ন। আর স্বর্ণ দরজার পাশে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে হাসছিল। ওদিকে শুদ্ধ গা এলিয়ে সোফায় বসেছে। গা ঘামার কারণে পিঠের সেই ক্ষততে প্রচণ্ড জ্বলছে। জংলিটা তখন সর্বশক্তি দিয়েই খামচি বসিয়েছে। কি মনে করে শীতল পানির গ্লাসটা এগিয়ে দিলেও নিল না। তাই দেখে শীতল মুখ বাঁকালো, মনে মনে গালি দিল। তখন শুদ্ধ বলল, আবার নালিশ করেছিস? না না, আমি কিছুই করিনি। এটাও বিশ্বাস করতে হবে? আমি টিভিতে মুভি দেখছিলাম, বড় আব্বু পানি নিতে এসেছিলেন, আমাকে বসে থাকতে দেখে ঘুমাতে যেতে বললে আমি বলেছি সাময়ন ভাই আর শুদ্ধ ভাই এখনো ফেরেনি।
ওনারা এলে খেতে দিতে হবে। খেতে দে। আচ্ছা। শীতল খাবার গরম করে খেতে ডাকলে শুদ্ধ খেতে বসলো। তার পাশের চেয়ারে আইসক্রিম নিয়ে বসলো শীতল। তারপর পটানোর সুরে বলল, শুদ্ধ ভাই, আপনি ওই হাদিসটা জানেন? কোন হাদিস? শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক দেওয়ার কথা বলা হয়েছে। ওই হাদিসটা চেলাকাট রেখে এসেছিস? সেই কখন? যা ঘুমাতে যা। যাবো তো, আমার পারিশ্রমিক দেন। আমরা মুসলিম ঘরের ছেলে মেয়ে, আমাদের উচিত অক্ষরে অক্ষরে হাদিস পালন করা, তাই না? হুম হুম, তা তো অবশ্যই। আমার কাছে টাকা নেই, রুমে চল দিচ্ছি। এতক্ষণ বসেছিলাম, একটু বাড়িয়ে দিয়েন। জানেনই তো, শ্রমিকদের খুশি করলেও আল্লাহ খুশি হন। ও নিয়ে ভাবিস না, তোকে খুশি চূড়ান্ত লেভেল অবধি ঘুরিয়ে আনার দায়িত্ব আমার। বলছিলাম যে, দেশে ফিরলেন, আমাদের জন্য কিছু মিছু আনেননি? না মানে প্রতিবারই তো আনেন। তার মানে আবার আমার ট্রলি হাতিয়েছিস তুই? ইয়ে মানে একটু হাতিয়েছিলাম। কই চকলেট টকলেট পেলাম না তো। এ কথা শুনে শুদ্ধ ঘাড় ঘুরিয়ে তাকালো। এত মারে বকে তাও শুধরানোর নয় এই মেয়ে। এই কি কখনো বড় হবে না? বুদ্ধিশুদ্ধি হবে না? জবাবের অপেক্ষায় তাকিয়ে থাকতে দেখে সে বলল, প্রতিবার তোদের জন্য আনি, এবার শুধু আমার জন্য এনেছি। একটা পারফিউমও তো আস্ত রাখিসনি, তাই আরও ভালো ভালো পারফিউম এনেছি। এগুলোর দাম কি ওগুলোর চেয়েও বেশি? হুম। আমি গিয়ে দেখি তাহলে। যাবি? যা, খবরদার নষ্ট যেন না হয়। আচ্ছা। এ কথা বলেই শীতল খুশিতে গদগদ হয়ে দৌড়ে চলে গেল। শুদ্ধ ধীরে সুস্থে খেয়ে রান্নাঘরে সব রেখে রুমের দিকে গেল। পাখি খাঁচায় ঢুকে পড়েছে, বাড়তি তাড়া নেই যদিও। তখন পাখিকে একটু শিক্ষা দেওয়া যাক, মনে মনে এইসব ভেবে রুমে গিয়ে দেখে শীতল ট্রলি নিয়ে বিছানার মাঝখানে বসেছে। দুটো ট্রলি থাকায় প্রথমে যেটা খুলেছে সেটা শুদ্ধর কাপড়ের। সেখানে কিছু না পেয়ে কাপড় চোপড় এলোমেলো করে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আরেকটা খুলে পারফিউমের মোড়ক খুলে দেখছে। পুরো রুম পারফিউমের গন্ধে মোমো করছে। শুদ্ধ আপাতত কিছু বলল না, রুমের দরজা লক করে স্টাডি টেবিলের উপর বসলো। খাতা ও কলম টেনে নিয়ে খসখস করে কিসব লিখলো। তারপর ঝরঝরে হাতের লেখায় পূর্ণ খাতাটি শীতলের হাতে ধরিয়ে দিয়ে বলল, এখানে 15টা ব্যাকটেরিয়া ও কোন ব্যাকটেরিয়ার কোন রোগ হয় লেখা আছে। এগুলো মুখস্থ করে লিখে এরপর রুম থেকে বের হবি। শীতল হতবাক, এই মধ্যরাতে কোন দুঃখে ব্যাকটেরিয়ার নাম মুখস্থ করতে যাবে? নিজের পড়া ধরে শুয়ে দেখে না, অথচ সে খাতাতে চোখ বুলিয়ে দেওয়াল ঘড়ির দিকে তাকালো। তারপর বলল, এত রাতে ব্যাকটেরিয়ার নাম মুখস্থ করব কেন শুদ্ধ ভাই? কোন ব্যাকটেরিয়ার কারণে কোন রোগ হয়, কোন ওষুধে রোগ সারে, একটা মেডিসিন তৈরি করতে কত খাটুনি খাটা লাগে, এসবও তো জানা দরকার, তাই না? তাছাড়া মেডিসিন ট্রায়াল দিতে ইঁদুরের হোক না মানে বামি ইঞ্জেকশন মারি কেন, এর পেছনের কাহিনীও জানতে পারবি। শীতল মুখ লটকে তাকিয়ে রইল। মধ্যরাতে এসব অত্যাচার সহ্য হয়? সে কাঁথাতে চোখ বুলিয়ে নিল। এত বড় বড় ইংলিশ বানান উচ্চারণ করবে কিভাবে? পড়তে গিয়ে দাঁতগুলো না ঝরঝর করে পড়ে যায়। সে খাতা থেকে নজর সরিয়ে বিছানা থেকে নামতে নামতে বলল, অনেক রাত হয়েছে, বড় আব্বু রাত জাগতে বারণ করেছে। শরীরটাও খারাপ লাগছে শুদ্ধ ভাই, কাল মুখস্থ করে দেব। এ কথা বলেই দরজার কাছে গিয়ে দেখে দরজা লক করা। পার্সিন করলে দেখাচ্ছে রং পাসওয়ার্ড। সে বিস্ফোরিত দৃষ্টিতে পেছনে ঘুরে দেখে শুদ্ধ নেই। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসছে, অর্থাৎ জব্দ করা সব পথ ঠিকঠাক করেই সে গেছে ফ্রেশ হতে। শীতল পুনরায় পার্স দিল। না, তাও হলো না, বরং শুদ্ধর ফোনে অ্যালার্ট নোটিফিকেশন আসতে থাকলো। শীতল কাঁদো কাঁদো হয়ে পুনরায় বিছানায় বসলো। এবার কি হবে? 20 মিনিট পর শুদ্ধ মাথা মুছতে মুছতে বেরিয়ে এলো। কালো ট্রাউজার আর সাদা টি শার্ট। তাকে মলিন মুখে দাঁড়িয়ে থাকতে দেখে শুদ্ধ শুধালো, মুখস্থ বল দেখি। শুদ্ধ ভাই, আর কখনো আপনার অবাধ্য হব না। টাকাও লাগবে না, যেতে দিন প্লিজ। এ কথা শুনে শুদ্ধ এগিয়ে তার মুখোমুখি দাঁড়ালো। ঠান্ডা হাতে শীতলের কপাল স্পর্শ করে তাপমাত্রা দেখে বলল, জ্বর নেই তো, তাহলে ভুল বকছিস কেন? সত্যি বলছি। এই সত্যি এই অবধি কতবার বলেছিস? বুঝতে শেখার পর থেকেই তো বলছি, তাও ধরেন 1010 পার হয়েছে বলা। রেখেছিস কথা? না। তাহলে এবারও রাখতে হবে না। এটা তুই মুখস্থ করতে করতে আমার জামা কাপড়গুলোও দ্রুত গুছিয়ে ফেল। পারফিউমগুলোর জান প্রাণ খেয়েছিস না? এবার নিজ দায়িত্বে নতুন পারফিউমগুলো সাজা দেখি। আর চেলাকাঠ কই? খাটে নিচে। শুদ্ধ সেটা বের করে দেখে লাল মেহগনি গাছের শক্তপোক্ত চেলাকাঠ। বিড়াল মারার কথা শুনে মোটা সোটাই এনেছে। সে চেলাকাঠটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে বলল, কাজে হাত দেওয়ার আগে চেলাকাঠটাকে ঝটপট সালাম কর দেখি।
আর করব না বললাম তো। একথা বলে শীতল ভ্যা ভ্যা করে কেঁদে দিল। না মারতেই কেঁদে কেঁদে একাকার অবস্থা। তখন শুদ্ধ বলল, সন্ধ্যায় খামচি মারিছিলি কেন? জানে ভয় নেই? একবারও মনে হয়নি এর ফল কি হতে পারে? শীতল এবার বুঝলো তখনকার রাগ তোলার জন্য তাকে ভুলিয়ে ভালিয়ে এখানে এনেছে। সে ভেজা চোখে পিটপিট করে তাকালো। বুঝলো কিছু না বললে মার হজম করতে হবে, কিন্তু বিনা বাক্যে মার না খেয়ে তার ভুলও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া দরকার। তাই আর কিছু না ভেবে সে পিছনে ঘুরে কামিজের চেনের কিছুটা নামিয়ে দিল। সাথে সাথে শুদ্ধ নজর আটকালো শীতলের ফর্সা মসৃণ পিঠে চেপে লেগে থাকা কালো রঙা অন্তর্বাসের চিকন ফিতায়। শীতলের বোকামিতে শুদ্ধ নিজে খেই হারিয়ে ফেলল। এক ধাপ পিছাতে গিয়ে হাত থেকে চেলাকাঠ পড়ে গেল। তখন শীতল কান্না মিশ্রিত গলায় বলল, দেখুন আপনার জন্য মৌমাছি কামড়ে কি করেছে। ও নিজের ব্যথাটা ব্যথা, আর আমারটা বুঝি শরীর না? আমার বুঝি ব্যথা লাগে না, কষ্ট হয় না, না?